আমার দাঁতগুলো নিশ্চয়ই অনেক সুন্দর, না হলে আমার পেটে এত সুন্দর দাগ হলো কি করে? তুই নাকি রিমার বউ ভাতে যাবি না? বড় আম্মুর কণ্ঠ পেয়ে তিল তাড়াতাড়ি জামাটা নামিয়ে পেটটা ঢেকে ফেলল। কে বললো? হৃদ ভাইকে কে বললো? রিত তো বললো তুই বলেছিস। আমি কখন? তিল কিছু বলতে গিয়েও থেমে গেল। বড় আম্মুর কাছে এসে বলল, বড় মো, আমি এখনো বলা শিখিনি। মানে? এই যে আমি হৃদ ভাইয়া বললাম, তুমি কি হৃদ শুনছো নাকি লিদ? আমি তো হৃদেই শুনেছি তিল। তোর কি হয়েছে বলতো? আমার আবার কি হবে? হয়নি তো। তাহলে বউভাত যাবি না কেন? রিমাকে আনতে যাবি না? তোমার ছেলে যখন বলেছে আমি যাব না, তাহলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো আমি কেন যাব না। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। এটা তো জানি না বড় আম্মু। তিল ওয়াশরুমের দরজাটা আটকে মনের সুখে দাঁত ব্রাশ করতে লাগলো। নাস্তার টেবিলে বসতেই বড় আব্বুর প্রশ্নের মুখোমুখি হলো তিল। তোর নাকি শরীর খারাপ, পেটে ব্যথা, মাথা ব্যথা? কে বললো বড় আব্বু? হৃদ বলেছে কাল রাতে নাকি তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে খেয়েছিস। তিলের সামনাসামনি বসে রয়েছে হৃদ। বড় আব্বুর থেকে চোখটা সরিয়ে হৃদের দিকে নিল, এমন একটা ভাব যেন সে কিছুই জানে না। এত বড় মিথ্যে উনি কিভাবে বললো? আমি কখন ওনার থেকে ওষুধ চাইলাম? উল্টো উনি তো। কিরে চুপ করে গেলি যে? তোর কি খুব বেশি শরীর খারাপ? রিমা তো তোর জন্য বসে অপেক্ষা করে আছে। ও জানালো তুই না গেলেও আসবি না। এটা কি হৃদ ভাইয়া বলেছে? হৃদ বলতে যাবে কেন? রিমা একটু আগে ফোন করে বলল। ও। হৃদের মানা আর রিমার অভিমানের মাঝে পড়ে তিলের নাজেহাল হওয়ার অবস্থা। সে একটা মানুষ হয়ে দুজনের কথা কিভাবে রাখবে? হৃদ ভাইয়েরই বা কি হলো? হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছেন কেন যে আমি যাব না? আমি তো ওনাকে এই কথা বলিনি। তাহলে এদিকে বড় আব্বু বড় আম্মু একটু পরপরই তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য, আর আম্মু তো পারলে আমাকে এভাবেই করে করে নিয়ে চলে যায়। আব্বু, তুমি পেছনে বসছো, তাহলে সামনে কে বসবে? তিল আসতেছে, ওকে বসাবি। তিলও যাবে নাকি? হৃদের বাবার উত্তর দেওয়ার আগেই তিল গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। হৃদ তিলের দিকে না তাকিয়েই গাড়িতে বসে পড়ল। হৃদের দিকে তাকিয়ে তিলের গলায় শুকিয়ে কাঠ হয়ে আসলো। এবার তো আমি পেট পেট করে শাড়ি পরিনি, ঠোঁটে লিপস্টিকও দেইনি, গালে পাউডারও মাখিনি, চোখে কাজল দেইনি, তবুও কেন ওনার মুখে রাগ দেখতে পাচ্ছি? শুধু ওনার কথা শুনলেই হবে? আমার তো এবার সবার কথা রাখতে হবে। উনি এমন কেন? আসার পর থেকেই মুখটা এমন করে রেখেছেন। মুখটাতে একটু হাসিও আনা যায় না? কি রে, কি ভাবছিস? রিমার কথায় তিল নড়ে চড়ে উঠল। এই, আমি কি তোকে মাথায় করে নিয়ে যাবো যে আমি না আসলে তুই যাবি না? নিতে পারলে তো ভালোই হতো, তোকে খুব মিস করছিলাম তো। তোর মিসের খেতা পড়ি, বিয়ে করে আমাকে শান্তি দিলি না। তিলের কথার মাঝখানে সিজাত তিলের খোলা চুলে একটি গোলাপ এনে গুজে দিল। আপনার ওই খোলা চুলে যাতে কারো নজর না লাগে, তাই গোলাপ দিয়ে নজর কাটা দিয়ে দিলাম কেশপতি। গোলাপ দিয়ে নজর কাটা? আমি তো ভেবেছিলাম আপনি মেকআপ সুন্দরী, কিন্তু আজ আপনার ন্যাচারাল লুক সেটা মিথ্যা প্রমাণ করে দিল। আপনাকে যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি। কালোভাবে পালালেন কেন? আপনি কি জানেন আপনার সাথে সাথে সে রাতে আমার চোখেও ঘুম পালিয়েছে? ঘুম পালিয়েছে? আজকে আপনার দেখা পাওয়ার পর দেখুন আমার চোখে ঘুম চলে আসছে। রিমা, আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবে? জাস্ট 1 ঘন্টার জন্য। আমার ভীষণ ঘুম পাচ্ছে। রিমার তিল হা করে সিজাতের দিকে তাকিয়ে রইল। রিমা তিলকে টানতে টানতে নিজের রুম ছেড়ে বের হয়ে আসলো। এত জোরে হাত চেপে ধরে আছিস কেন? তোদের কি মনে হয় আমি লোহা দিয়ে বানানো? তোদের মানে? তোর হাত আমি ছাড়া আর কে চেপে ধরেছে? তিল কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলল, রিমা দেখ তো, আমার রটা ঠিক মতো উচ্চারণ হয় নাকি? মানে? র 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 র। তিল সমানে র বলে যাচ্ছে। যেভাবেই হোক তাকে রটা ঠিকমতো উচ্চারণ করতেই হবে। হৃদ ভাইয়াকে দেখিয়ে দিতে হবে সে লিদ না হৃদ বলতে পারে। সে তার হৃদ ভাইয়ার নামকে অপমান না বরং ভালোবেসে উচ্চারণ করে। রিমাকে নিয়ে ফেরার সময় হৃদের পাশে বসার সাহস হলো না তিলের। মনে হয়েছে এবার তার পাশে বসলে তাকে চোখ দিয়ে গিলে খাবে। বাসায় এসেই তিল সবার আগে নিজের গায়ে সেটে যাওয়া গোল্ডেন কালারের জামাটা চেঞ্জ করায় লেগে গেল। যেই না জামাটা দুহাত ধরে উপরে তুলেছে অমনি দরজা আটকানোর শব্দ পেল তিল। জামাটা ছেড়ে দিয়ে অবাক হয়ে বলল। আপনি? হৃদ দরজা আটকে তিলের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি নিষেধ করার পরও তুই রিমার শ্বশুরবাড়ি কেন গেলি? বল আব্বু। তিল বুঝতে পারল এই মুহূর্তে সে আবার র বলা ভুলে গেছে। নিজের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে অসহায়ভাবে হৃদের দিকে তাকিয়ে রইল। খুব কথা শোনার মেয়ে হয়ে গেছিস, তাই না?
আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ধেই ধেই করে আব্বুর কথা শুনে ভালো মেশাচ্ছিস? তিল কি বলবে বুঝতে পারল না। এই মুহূর্তে হৃদের দিকে তাকিয়ে থাকাটাও তার জন্য কষ্টকর হয়ে গেল। মাথা নিচু করে মাটিতে তাকাতেই হৃদের হাত এসে তিলের চুলগুলো মুঠোতে আটকে নিল। আমি এখন আপনি হয়ে গেছে? আমি তোর অপরিচিত কেউ, তাই না? চুলে লাগছে হৃদ ভাইয়া। তোর এই চুল আমি ছিঁড়ে ফেলবো, জানিস তো চুলের কেজি কত? হৃদ ভাইয়া, হৃদ পকেট থেকে একটা ব্লেড বের করে তিলের সামনে ধরতেই তিল ভয়ে নড়ে ওঠে। হৃদ ভাইয়া, আমি না ছুটি করব না, আমাকে ছেড়ে দাও হৃদ ভাইয়া। তুই আমার কথার অবাধ্য হয়ে আজকে ছুটি করে স্কুলে গেছিস, আর এটার শাস্তি তোকে পেতে হবে তিল। তিলের কান্না সেদিন হৃদের রাগকে দমাতে পারেনি। শাস্তিস্বরূপ তিলের মাথার কালো ঝলমলে ছোট ছোট চুলগুলো হারিয়ে ফেলেছিল। সেই ছোটবেলার একই কাণ্ড কি আজকেও ঘটতে যাচ্ছে তার সাথে? তিল হৃদের হাতে ব্লেডের দিকে তাকিয়ে রইল। চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসে, মাথাটাও ভার ভার হয়ে আসে। তিল হৃদের দিকে তাকাতেই চারপাশ অন্ধকার হয়ে আসতে দেখতে পেল। তিল আর কিছু ভাবতে পারল না। কাঁপতে কাঁপতে হৃদের বুকে ঢলে পড়ল। মাঝরাতেই তিল হালকা জাগনা পেল। চোখ মেলতে পুরো রুম অন্ধকার। চোখটা আবার বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। হঠাৎই মাথায় হাত চলে গেল। দুহাত দিয়ে হাতিয়ে নিজের মাথার চুলের স্পর্শ নিয়ে নিজের মনটাকে শান্ত করার কাজে লেগে পড়ল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুলগুলো দেখছে। চুল তো যেমন ছিল তেমনই, তাহলে কি আমি ঘুমের ঘরে এসব স্বপ্ন দেখছিলাম? কিন্তু মন তো বলছে স্বপ্ন নয়। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম 3:36। মধ্যরাত হয়ে গেছে। যদি সেরকম কিছুই হয়ে থাকে, হৃদ ভাইয়া যেমন রাগী মানুষ, আমাকে ছেড়ে দেওয়ার কত কথা না। আমি নিজের ঠোঁটটা কামড়াতে কামড়াতেই পুরো রুমে চোখ বুলালাম। হঠাৎই বিছানার কাজটাতে লাইটের আলোতে কিছু ঝিলিক দিতে দেখতে পেলাম। আমি একটু এগিয়ে ওটাতেই বুঝতে পারলাম যে আমি কোনো স্বপ্ন দেখিনি। তাহলে উনি কিছু করলেন না কেন? আর আমি বিছানায় কীভাবে গেলাম? আমার গায়ে তো চাদরটাও টানা ছিল। আমার মাথায় কিছুই ঢুকছে না। বারবার ব্রেনে চাপ দিয়ে কি হয়েছিল তা বের করতে পারলাম না। বিরক্তি নিয়ে বিছানার পুনরায় শোয়ার ব্যবস্থা করতেই মনটা বলে উঠল, তিল, তোর হৃদ ভাইয়া তো এখন গভীর ঘুমে। মন ভরে একটু দেখে নিবি না? তুই কি তার ঘুমন্ত চেহারাটা দেখার সুযোগটা পায়ে মারিয়ে দিবি? তিল হৃদের দরজাটা শব্দহীনভাবেই খোলার চেষ্টা করলো, কিন্তু এই নির্জনতায় শব্দকে মেরে ফেলা অসম্ভব। তবু যতটা পারল নিঃশব্দে হৃদের রুমে ঢুকে পড়ল। এই জ্যৈষ্ঠ মাসে উনি এমন কম্বল মেরে দিয়ে ঘুমাচ্ছেন কেন? মুখটাও কেমন ঢেকে ঘুমাচ্ছেন। ওনার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না? শরীরটা কি ঘেমে নিয়ে উঠছে না? নাকি ওনার নিঃশ্বাসের প্রয়োজন নেই? ঠান্ডা গরমের কোনো অনুভূতি নেই? তিলের ইচ্ছে হলো সে হৃদের হয়ে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দিক। ইস, উনি হয়তো নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন, তাই এখন নিঃশ্বাস ছাড়া কিভাবে থাকতে হয় সেই গবেষণায় ব্যস্ত তিল। তিলের মনটা খারাপ হয়ে গেল। জাগনা অবস্থায় তো আমাকে শাস্তি দিয়ে কুল পান না। একটু ঘুমের ঘরে দেখতে চাইলাম, সেটাও দিলেন না। আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিনও শেষ হবে না? ওটা থেকে এক মুঠো ভালোবাসা আমাকে দেবেন না? আমি যে আপনার ভালোবাসা না পেয়ে কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? তিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাতটা ধরতেই হৃদ বলে উঠল, পাটা টিপে দে তো। তোর চুল মুঠো করে ধরতে গিয়ে আমার সব শক্তি খরচ হয়ে গেছে, আর পাটাও ব্যথা করছে। হৃদের কণ্ঠ শুনে তিল ঝপ করে আবার পেছনে ঘুরে তাকালো। তিল কি ভুল শুনল? তিলের ভাবনার মাঝেই হামি পেয়ে গেল। মুখটা হা করতেই হৃদ আবারও বলে উঠল, এত বড় করে কেউ হামি দেয়? মনে তো হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হা করেছিস, এখন হামি দেওয়াও শিখলি না, আর এখনো ওখানে দাঁড়িয়ে আছিস। বললাম না পা টিপে দিতে? তিল মুখটা কালো করে হৃদের পায়ের কাছে এগিয়ে যেতেই হৃদ কম্বলের তলা থেকে একটা পা বের করে দিল। উজ্জ্বল শ্যামলা পায়ের মধ্যে ছোট ছোট কালো পশমগুলোকে তিলের কাছে পাতাহীন গাছের ছোট ছোট ঝোপ মনে হলো। যে ঝোপের মধ্যে কোনো পোকামাকড় নেই, কিন্তু কেন নেই? দু একটা পোকামাকড় থাকলেই বোধ হয় আরও সুন্দর লাগতো। হৃদের পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিলের পুনরায় হামি পেল। তুই এক রাতে কয়বার ঘুমাবি বলতো? মাত্রই তো ঘুম থেকে উঠে এলে, তাই তো আমি আসতে কেন? আমার তো মনে হচ্ছে 24 ঘন্টা একদিন 2 রাত হওয়া দরকার ছিল। তিল হাত দুটো নিজের জামায় হালকা করে মুছে নিয়ে হৃদের পায়ে হাত দিতেই মনে হলো গরম পানির ছ্যাঁকা খেয়েছে। হাত পুড়ে যাওয়ার ভয়ে হাতটা সরিয়ে নিতেই হৃদ বলে উঠল, কে রে, তুই কি চাস না আমি ঘুমাই? আপনার পা এত গরম কেন? আমার পা গরম না ঠান্ডা সেটা তোকে ব্যাখ্যা করে বুঝতে হবে না। তোকে সামান্য পা টিপে দিতে বললাম বলে এখন আমার খাতা কলম নিয়ে লেখালেখি করতে হবে?
হৃদ যে আবার রেগে যাচ্ছে বুঝতে বাকি রইল না তিলের। ও চায় না তার হৃদ ভাইয়া তার উপর রাগ করুক, তাই চুপচাপ পা টিপায় মন দিল। আমার পায়ের নিচে চাদরটা তোল। দেখ, নিচে একটা কাগজ ভাঁজ করা আছে, ওটা খুলে পড়তো। হৃদের কথা মতো তিল কাগজটা বের করে মেলে ধরল চোখের সামনে। কি হলো, পড়ছিস না কেন? তিল কাগজটাতে চোখ বুলিয়ে পড়ল। প্রিয় ঝলমলে কুলাকিসি। কালা কেশি পড়ছিস নাকি মালা কেশি, কিছুই তো বুঝতে পারছি না। এই, কাকা কাকি কি তোকে সবজি খাওয়ায় না? তোর চেয়ে তো কাকও ভালো করে কাকা করতে পারে। এখন কি তোর কথা শোনার জন্য তোর মুখের সামনে মাইক ধরতে হবে? আমাকে তোর মাইকম্যান মনে হয়? তোর মাইকম্যান হওয়ার জন্যই তো ইউকে থেকে বসে মোটামুটি ইংলিশ বই পড়েছে, তাই না তিল? আমার কানে কাছে এসে পড়। তিল হৃদের পায়ের দিক থেকে এসে মুখের কাজটাতে আসলে হৃদ বলে উঠল। ওভাবে দাঁড়িয়েছিস কেন? পরে তো কাল আব্বুকে বলবি আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর ব্যথা হয়ে গেছে, পেটের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। নালিশ দেওয়ার জন্য তো তুই 2 পা তুলে দাঁড়িয়ে থাকিস। হৃদ নিজের কথা শেষ করতে করতে তিলকে টান দিয়ে নিজের বালিশের পাশে বসিয়ে দিল। নে, এবার পড়। প্রিয় ঝলমলে কুলাকিসি, আমি কিন্তু ভালো নেই। তোমার পেটে হাত দেওয়ায় তুমি যে চিৎকার দিয়েছিলে সেটা আমার কান ফুটো করে বের করে দিয়েছে। ফলে আমি এখন তোমার সেই চিৎকার ছাড়া আমার এই কান আর কিছুই শুনবে না বলে ওয়াদা হয়েছে। তোমার সাথে আমার পরপর 2 বার দেখা হয়েছে, কিন্তু একবারও তোমার নাম জানার হয়নি। হৃদের কাছ থেকে শুনলাম তোমার নাম নাকি তিল। তোমার নাম শুনে আমি বেশ আশ্চর্যই হয়েছিলাম। আরও একটু গবেষণা করতেই বুঝতে পারলাম তোমার শরীরে লেগে থাকা অসংখ্য কালো বৃত্তের চিহ্ন হিসেবেই তোমাকে সবাই তিল বলে ডাকে। তোমার ভালো নাম তিলামতি। আমার এই দুটো নামই ভালো লেগেছে, তবে কেন জানি আমার তোমার নাম ধরে রাখতে ইচ্ছে করে না। কেন করে না তা তো জানি না, তুমি প্লিজ আমাকে জানিয়ে দিও। এত মন দিয়ে পড়ছিস যেন এই প্রথম লাভ লেটার পেলি। লাভ লেটার বললে ভুল হবে, যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি। কাগজ উল্টে নিচের দিকে কয়েকটা লাইন আছে, ওইটা পড়। হৃদের কথা মতো তিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইনকে অবহেলা করে পেজটা উল্টিয়ে নিজের প্যারা পড়তে লাগলো। বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে সব পাকাপাকি করব। তোমার মত থাকলেই কালকে কবুল বলে কাবিন করে ফেলবো। তোমার ওই ঠোঁটের কোণের তিলটা ছুঁতে না পেরে আবার হাতটা অবশ হয়ে গেল। আমার সাথে সাথে আমার হৃদয়টাও এভাবে আর একদিন কাটালে আমার হৃদস্পন্দন অফ হয়ে যাবে, আর আমি কম্পহীন হৃদয় নিয়ে মারা যাব। কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে? তিল নামটা পড়ার আগেই হৃদ কম্বলটা সহ তিলকে বিছানার সাথে চেপে ধরল। তোর ঠোঁটের দাগটা দেখি মিলিয়ে গেছে। দাগ ভ্যানিশ করার মলম হয়ে গেছিল নাকি? তিল হৃদের দিকে তাকাতে তাকাতে আবার সেই পুরনো স্মৃতিতে চলে গেল। সেদিন কাকিমার ঘরেই ঘটে যাওয়া ঘটনায় পুরো বাড়ির মানুষের মাথা নাড়িয়ে দিয়েছিল হৃদ। ভাইজান, হৃদ ছোটো মানুষ, বোল মানুষের পাল্লায় পড়ে হয়তো এমন করে ফেলেছে। কতই বা বয়স, 16 বছরের ছেলে এসবের কি বুঝে বলো? ওকে বুঝিয়ে বললে ও সব বুঝতে পারবে। রহমত, সব অন্যায় ছেড়ে দেওয়া চায় না। আজ তো তিল ছোট, তাই হৃদ ওর সাথে কি করতে চেয়েছে ও বুঝতে পারেনি। কিন্তু যখন ও বুঝবে ওর সামনে আমি কি করে যাব। আর তাছাড়া হৃদ আমার ছেলে, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। তাই বলে এইটুকু ছেলে কি বিদেশে পাঠিয়ে দিবে? ভাইজান, এত বড় শাস্তি তুমি ওকে দিও না। আমি না হয় তিল আর ওর মাকে নিয়ে অন্য কোথাও। রহমত আলীর কথায় হৃদের বড় ভাই গর্জে ওঠে। এ বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার দায়িত্ব বাবা আমাকে দিয়ে গেছেন। তুই যদি বাবার আদেশে আবদ্ধ হতে চাস তাহলে চলে যা। বাবার ভিটেতে থাকার কোনো যোগ্যতা নেই তোর। ভাইজান, আমি নিজের কাকার মেয়েটা একটা বাচ্চার দিকে খারাপ নজর তাকাতে পারে, তার চেয়ে ভয়ানক শাস্তি পাওয়ার দরকার ছিল। তিল নিজেদের দরজার আড়াল থেকে হৃদের চলে যাওয়া দেখছিল। হৃদ কাঁধে ব্যাগ নিয়ে বাবার হাত ধরেই তিলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। ভয়ে তিল দরজার আড়ালে চলে গেল, কিন্তু হঠাৎ তুফানের গতিতে নিজের বাবার হাত ছেড়ে দিয়ে তিলের কাছে দৌড়ে এসে ওর ঠোঁট কামড়ে ধরে। তোর কি মনে হয়েছিল আমার নামে নালিশ করেছিলি তাই তোকে কামড়ে দিয়েছিলাম? হৃদের প্রশ্নে তিল অতীত থেকে ছুটে বের হয়ে হৃদের দিকে তাকালো। হৃদ নিজের ডান হাতের বৃদ্ধা আঙুলটি দিয়ে তিলের ঠোঁটের বাম পাশেই ঘেঁষে থাকা লাল তিলটাই ছুঁতে ছুঁতে বলল, এইটা যাতে আমি ছাড়া কেউ দেখতে না পারে, কেউ ছুঁতে না পারে, সে ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু হৃদের শীতল চোখ দুটো আবার অগ্নি নালার মতো জেগে উঠল। তিল ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আপনাকে খুব ভয়ঙ্কর লাগছিল হৃদ ভাইয়া, আমি রুমে যাব। কেন? আমার রুমে থাকতে তোর বুঝি কষ্ট হচ্ছে? হৃদ ভাইয়া প্লিজ।
তিলকে কথা বলার সুযোগ না দিয়ে হৃদ ওর ঠোঁট কামড়ে ধরল। ব্যথায় তিল ছটফট করতে লাগলো। তাতে হৃদের প্রতিক্রিয়া আরও বেঁকে বসলো। তিলকে আরও শক্ত করে চেপে ধরে ওর ঠোঁট থেকে বের হওয়া রক্ত চুষে নিচ্ছে হৃদ। হৃদের টেনে নেওয়া আর একটা নিঃশ্বাস তিলের হৃৎপিণ্ডটা বের করে দিচ্ছে। সব কিছুতে অগ্রাহ্য করে তিলের ইচ্ছে হলো হৃদের নরম সব কিছুতে অগ্রাহ্য করে হৃদের গরম নিঃশ্বাসে নিজেকে ডুবিয়ে দিতে। নিজের ভালোবাসায় মাখা হাতটা হৃদের মাথার চুলে ডুবিয়ে দিতেই হৃদ তিলকে ছেড়ে দিল। তিলের উপর থেকে সরে পুনরায় কম্বলটা মুড়ি দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, বেরিয়ে যা আমার রুম থেকে। তোকে যেন আর কখনো আমার রুমে আসতে না দেখি, তাহলে হৃদের না জানা চেহারাটাও তোর জানা হয়ে যাবে। আর সেটা কত ভয়ঙ্কর হতে পারে তুই কল্পনা করতে পারবি না। তিল ঘটনার আকস্মিকতা ভেঙে নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় নিল। হৃদের দিকে তাকিয়ে নিজের চুল জামাকাপড় ঠিকঠাক করতে লাগলো। হৃদ কম্বলের নিচ থেকে একটা হাত বের করে তিলকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে বলল, আই সেড গেট লস্ট। তিল ফ্লোর থেকে উঠে ফোপাতে ফোপাতে বেরিয়ে যাচ্ছে। এত কিসের রাগ আপনার? কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? যখনই মনে হচ্ছে আপনি আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছেন, ঠিক তখনই আপনি ঝড়ের গতিতে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আবার যখনই মনে হচ্ছে আমি হয়তো কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবো না, তখনই আপনি নিজে এসে আমাকে কাছে টেনে নিচ্ছেন। এই কোন দুটানায় ফেলে রেখেছেন আমাকে? আপনি আসলে কি চাচ্ছেন? আপনার ব্যবহার আমাকে খুব জ্বালাচ্ছে। আপনি কি এই জ্বালা থেকে আমাকে মুক্তি দেবেন না? তিল নিজের রুমে এসে শুয়ে পড়তেই ঠোঁটের ব্যথারা আক্রমণ করে বসল। এত কেন ব্যথা করছে? সামান্য কামড়ে কি আমার মরণ হবে? যদি ওনার সামনে কামড়টাই সহ্য করতে না পারি, তাহলে কিসের ভালোবাসলাম আমি? তিল চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। এই সামান্য কামড়েই তাকে হাল ছাড়লে চলবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তিল ভয়ে শিউরে উঠল। তার চিকন ঠোঁট দুটো আলুর মতো ফুলে ফেপে উঠেছে। ইস, কি বিচ্ছিরি দেখাচ্ছে আমায়। আমি এভাবে হৃদ ভাইয়ের সামনে যাব কিভাবে? শেষে যদি বলে ওঠে এত বড় হয়েছিস অথচ অতি সামান্য কামড়ও সহ্য করতে পারিস না। তিলের ইচ্ছে হলো কাঁচি দিয়ে নিজের ঠোঁটটা কেটে পালিশ করে দিতে। ঠোঁটে হাত বোলাতে বোলাতে তিল কাল রাতের ঘটে যাওয়া ঘটনায় হেসে ফেলে। আমি আপনার রুমের সামনে যাওয়ার সাহস পাই না। আর আপনি আপনি খুব বেশি নির্লজ্জ। আপনার কি মনে হয় না আপনার রেখে যাওয়া সেই ছোট্ট তিল এখনো ছোটই নেই? তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, শুধু শারীরিক বাহ্যিক না, ভেতরের অনুভূতিরও তো সে এখন একটা কথা আছে। তিল রুম থেকে বের হয়ে সর্বপ্রথম মায়ের মুখোমুখি হলো। তিল, তোমার ঠোঁটে কি হয়েছে? তেলাপোকা কামড়িয়েছে মা। সে কি, তেলাপোকা আর কোনো জায়গা পেল না? শেষমেশ আমার মেয়ের ঠোঁটেই আক্রমণ? তোর বাবাকে আমি এক্ষুনি তেলাপোকার ওষুধ আনতে বলছি। তেলাপোকার 14 গোষ্ঠীকে যদি আমি না কামড়েছি, তো আমার নামও। তুমি তেলাপোকাকে কামড়াবে? দরকার হলে তাই করব। আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে, আর সেই মেয়ের ঠোঁটে এই হাল করেছে। তেলাপোকার বুঝুক তোর মা তোর জন্য কি কি করতে পারে। তিলের মা ওর ঠোঁটের দিকে হাত বাড়িয়ে দিতে তিল নিজের হাত দিয়ে ঠোঁটটা ঢেকে নিয়ে বলে, মা, তেলাপোকা এখানে শুধু কামড়েই দেয়নি, তাদের হজম হওয়া উচ্ছিষ্ট খাবারও রেখে গেছে। তাই তোমার এখানে হাত দেওয়া বারণ। কেন? তোমাকে পরে বুঝিয়ে দেবো, এখন আমার ক্ষুধা পেয়েছে। তিল মায়ের দিকে ঘুরে তাকালো না, তাকে পাশ কাটিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে। সে ভালো করে জানে এই মুহূর্তে তার মায়ের চেহারায় ভীষণ বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ভেসে উঠেছে। খাবার টেবিলে বসে সবাই খেতে ব্যস্ত হলেও তার হৃদ ভাইয়াকে সেখানে পাওয়া গেল না। মাথাটা একটু ঘোরাতেই সোফায় ঢ্যাং দুটো ভাঁজ করে কোলের ওপর প্লেট নিয়ে বসে আছে হৃদ। চোখ দুটো টিভির সামনে তাক করা, এমনভাবে তাকিয়ে আছে যেন তার চোখ দুটোর পাপড়িগুলো কেউ সুপার গ্লু দিয়ে ভ্রুর সাথে আটকে রেখেছে। পলক ফেলা নিষেধ। কি এমন দেখছেন উনি? তিল টেবিল থেকে আরেকটু সরে এসে উকি দিয়ে টিভির দিকে তাকানোর চেষ্টা করছে। তুই কি ধনুক সাজার চেষ্টা করছিস? শিকারের ধনুক হবে? হৃদের এমন কথায় তিল হক চকিয়ে গেল। সোজা হয়ে মুখ বাঁকিয়ে চ্যাট টেনে খেতে বসে পড়ল। সবাই এখানে বসে খাচ্ছেন, ওনার একা একা ওখানে খেতে হবে কেন? একসাথে খেলে কি ওনার জাত যাবে? সব কিছুতে বেশি বেশি। তিল ঠোঁটের যন্ত্রণায় কিছুই খেতে পারছে না। এদিকে বড় আব্বু তার বাল্যকালের ডক্টর বন্ধুকে ডেকে এনেছেন। তিনি তার চশমাটা খুলে তিলকে দেখছে। যখনই মনে হচ্ছে দেখা শেষ, চশমাটা আবার পরে কিছু একটা লিখে আবার চশমা খুলে তিলের দিকে তাকাচ্ছে। তিলের মনে হলো উনি তিলকে দেখতে আসেনি, বরং চশমা কিভাবে লাগাতে হয় আর খুলতে হয় সেটা শেখাতে এসেছে। পুরো বাড়ির সব জিনিসকে তছনছ করে তেলাপোকার ঔষধ লাগানো হচ্ছে।
তিলকে বাসা থেকে বের করে মেন দরজা আটকে দেওয়া হয়েছে। তাদের মতে ওষুধের প্রভাবে তেলাপোকারা ছোটাছুটি করবে আর তাদের দুশ্মন হিসেবে তিলকে আক্রমণ করার চেষ্টা করবে, তাই তার ভেতরে যাওয়া নিষেধ। এদিকে একা একা বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তিলের কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে আর কোনোদিনই ওই বাড়িতে ঢুকতে পারবে না। কোনো এক অন্যায়ের কারণে তার চুলের মুঠি ধরে তাকে বের করা হয়েছে।